জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন। এখন চারদিক, পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ সহ নতুন নতুন ক্ষেত্র উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে একথা বলেন তিনি আরও বলেন, পিজিআর কিংবা এসএসএফ-এর মতো বাহিনীগুলোকেও আরও আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তবে নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনবিচ্ছিন্ন না করে, সেদিকে লক্ষ্য রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিশেষায়িত এই বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সততা, বিশ্বস্ততা, পেশাদারিত্ব এবং চেইন অব কমান্ড মেনে চলা জরুরি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই কিছুটা জটিলতাপূর্ণ। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। জাতীয় নিরাপত্তা কৌশলে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে এবং এর মধ্য দিয়েই প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি পিজিআর-এর প্রধান কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেন চৌকস সদস্যরা। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর সুনাম সুবিদিত। সাইবার হামলা, এআই-এর অপব্যবহার সহ সব ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশল নেয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি, অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সততা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখবেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। সরকারি কোনো অনুষ্ঠানের জন্য বানানো ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি বা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়, অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এমনভাবে এসব প্রচার নির্দেশিকা তৈরি করতে হবে যেন অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে বোঝা যায়। জাতীয় পল্লী উন্নয়ন দিবসকে সামনে রেখে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 টাকা মূল্যমানের ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ডাক বিভাগ
প্রতি বছরই এ উদ্যোগ নেয়। দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসম্মুখে তুলে ধরতেই স্মারক ডাকটিকিটের উদ্বোধন করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত শেষে শুরু হবে বিচার। 1973 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের অপরাধের বিচার করা হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, 1973 সাল থেকে আওয়ামী লীগ বিভিন্ন অপরাধ করেছে, সেসব অপরাধের তদন্ত চলছে। একই সঙ্গে শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধেও আওয়ামী লীগের বিচার হবে। বিচারে আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হলে তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। এছাড়া হাসানুল হক ইনুকে শাপলা চত্বরের মামলায় আসামি করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় তার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণ মামলারও তদন্ত চলছে বলে জানান আমিনুল ইসলাম। দল নিষিদ্ধ, এগুলি সমস্ত কিছু বাংলাদেশ আওয়ামী লীগ তারা বিভিন্ন সময় শাসন ব্যবস্থায় এসে এই আইনগুলো তারা প্রণয়ন করেছে, সংবিধান সংযোজন করেছে। সেই আইনটি অব্যাহতভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা একই আইনে বর্তমানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। একটা সত্তা বা একটা রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার আরও কিছু উপাদান আছে, যেটা সন্ত্রাস বিরোধী আইন 2009 উল্লেখ আছে। আপনি যদি এমন কোনো দেশের সাথে এমন কোনো কর্মকাণ্ড করেন যেখানে আপনার দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, সেইগুলোও কিন্তু একটা সংগঠন নিষিদ্ধ করার জন্য সব কিছু কিন্তু আসবে। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ সহ সব শহীদের স্মরণে 16 জুলাইকে শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে 5 আগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। রোববার নিজ দপ্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, 17 বছরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার পরিবারগুলোকে কর্মসংস্থান ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর করা হবে। জুলাই স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণে মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদের অংশ হিসেবে 15 জুলাই শাহবাগে বিশেষ অনুষ্ঠান হবে। এছাড়া 16 ও 17 এবং 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের কথা স্মরণ করে 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আর্মি স্টেডিয়ামে প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কিভাবে বর্বরচিত হামলা চালিয়ে নিরীহ ছাত্রজন, কোথাও একটা বড় গ্যালারি হয়ে গিয়েছে, আর কোথাও 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 শিরোনামে একটি অনুষ্ঠান করা হবে এবং সেটি করা হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসেবে উনি উপস্থিত থাকবেন। সেখানে আমন্ত্রিত হবেন বিগত 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত পরিবারবৃন্দ। স্বাধীনতার 5 দশকেও জাতিকে উন্নত চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, সমুদ্র সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সবকিছু এখনও সরকারকে আমদানি করতে হয়। প্যাথোলজি বা রোগ নির্ণয় ব্যবস্থাও বেশ দুর্বল, এজন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয় বলে জানান তিনি। স্বাধীনতার 53 বছর পর দেশের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে অত্যন্ত আগ্রহী। We have to input everything starting from the scissor and all other tools and equipments used in the medical treatment of the people. In pathology, we are very poor. We have to collect the things from abroad. That is not a desirable thing for us, for our economy. After 53 years of long time,
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে এর মধ্যে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়ায় বিভিন্ন রুটে বন্ধ রয়েছে নৌ চলাচল। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে। সাগরে একটা সুস্পষ্ট লঘুচাপ ছিল, এটা আরও ইন্টেন্সিফাই হয়ে এটা নিম্নচাপ পরিণত হয়েছে। এটা আমরা মৌসুমী নিম্নচাপ বলবো। বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বিশেষ করে যখন এটা ক্রস করবে সেই সময় টানা বৃষ্টি হবে। আমরা আশা করছি হয়তো আগামী ৩-৪ দিন অনেক জায়গায় টানা বৃষ্টি হবে, বিশেষ করে কোস্টাল বেল্টে। যেহেতু এটা মৌসুমী নিম্নচাপ, এটা বেসিক্যালি হচ্ছে এর প্রভাবে হচ্ছে ঢেউ হয়, মাঝে মাঝে দমকা ঝড়ো হবে। এই জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেটা আছে এটাই চলমান থাকবে। শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও 2টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রোববার বেজার সম্মেলন কক্ষে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড এবং ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটি ৬২ একর জমিতে প্রায় $৬৬ মিলিয়ন বিনিয়োগ করবে, যেখানে কর্মসংস্থান তৈরি হবে প্রায় ৬,৫০০ মানুষের। সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ আমাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। কেবল জমি বরাদ্দ নয়, বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা বেজা নিশ্চিত করার চেষ্টা করছে। ইকোনমিক জোন অথরিটিটার ওই কালচারটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা নিয়ে যেতে পারছি, যেখানে বিনিয়োগকারীরা এখানে এসে মনে করছেন যে তাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করা হচ্ছে, কদর করা হচ্ছে এবং তাদের ওই সাপোর্টটা দেওয়া হচ্ছে। একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরও সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা। বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, বিকেল 2:45টায় মৃত্যু হয়েছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দীর্ঘদিন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য 1981 সালে তিনি পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার। আন্তর্জাতিক প্রসঙ্গ। লাখ লাখ মানুষের উপস্থিতিতে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা। এ সময় অশ্রুসিক্ত নয়নে সর্বোচ্চ নেতাকে বিদায় জানিয়েছেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ, খামেনির 3 পুত্রসহ সর্বস্তরের মানুষ। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় উপস্থিত না হতে পারলেও শিগগিরই জনসম্মুখে আসার সম্ভাবনা আছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনির। বিকেল পর্যন্ত মসজিদ কমপ্লেক্সে রাখা হবে প্রয়াত সর্বোচ্চ নেতার মরদেহ। এরপর শুরু হবে শোকযাত্রার প্রস্তুতি। ইরানের গণমাধ্যমগুলো বলছে, প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা অনুষ্ঠিত হবে সোমবার, যেখানে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। জুলাই মাস শুরু হতে না হতেই পরপর 2টি মারাত্মক তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। বিশ্ব আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, আগামী সপ্তাহে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের তাপমাত্রা। এর মধ্যে ফ্রান্সে তাপদাহে প্রাণহানির সংখ্যা বেড়েছে রেকর্ড 30%। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2000-এরও বেশি মানুষের। এর মধ্যে 45 থেকে 65 বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। পাবলিক হেলথ ফ্রান্সের সাপ্তাহিক প্রতিবেদন অনুসারে 1 সপ্তাহের ব্যবধানেই এই মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা খুবই আশঙ্কাজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি,
মৃত্যুর এই হারের মতো ইউরোপের তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় বাড়ছে প্রায় দ্বিগুণ গতিতে। এদিকে এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই দাবানলের আগুনে পুড়ছে ফ্রান্স। এছাড়াও দক্ষিণ ও মধ্য ইউরোপ জুড়ে দাবানলের চরম ঝুঁকি বিরাজ করছে। নারী টি-20 বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ঐতিহাসিক লর্ডসের মাঠে বসছে এই মহারণ। একদিকে রেকর্ড সপ্তম শিরোপার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়া, অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাগতিক দর্শকদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ভরসা বেথ মুনি, এলিশা পেরি, অ্যাশলি গার্ডনার ও ফবি লিচফিল্ড। আর ইংলিশদের আশা ন্যাট সিভার ব্রান্ট, ড্যানি হোয়াট হজ, সোফি অ্যাকলেস্টন ও হিদার নাইট। দুই দলই এবারের টুর্নামেন্টে অপরাজিত। ফাইনালে তাই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা সবার। অভিজ্ঞতা ও ইতিহাস অজিদের পক্ষেই, তবে ঘরের মাঠে ইংলিশরা পাবে বাড়তি সমর্থন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।